গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এক নতুন রকমের একটা নতুন অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি। তো আমাদের পাঠ্য গল্পে যাওয়ার আগে আমরা একটু গল্প করে নিই, হ্যাঁ? আচ্ছা, তোমরা মেলায় গেছো? এখন তো শীতকাল, এই সময় তো চতুর্দিকে নানা রকমের মেলা হচ্ছে। হুম, তো তোমরা গেছো? কেমন লাগে তোমাদের মেলায় যেতে? হুম। তো মেলায় গিয়ে তোমরা কি কি দেখো? কি কি থাকে সাধারণত একটা মেলায়, বলো? নানা রকমের রাইডের জিনিস থাকে, যেমন নাগরদোলা, ডিস্কো ফিস্কো, এরকম নানা রকমের নাম থাকে। তো সেগুলো নিশ্চয়ই তোমাদের চড়তে ভালো লাগে। হুম। তো এছাড়াও আরো কত কিছু থাকে মেলাতে, তাই না? যে নানা রকমের খেলনা, সাজুগুজুর জিনিস, নানা রকমের বেলুন, লাইট, তারপর প্লেট, গ্লাস, কাপ আর ইত্যাদি এ সমস্ত থাকে। এছাড়া ফুলদানি, ফুল, এসব থাকে। তো তোমরা নিশ্চয়ই কেউ কেউ কিনেও থাকবে, হ্যাঁ? তো এই মেলার কথা বলছি এখন তার কারণ আমরা আজকে যে গল্পটি পড়ব সেই গল্পটিতে এরকম একটা মেলার কথা রয়েছে। হুম, তো সেখানে যে বালিকা, সে ওই মেলাতে ফুল বিক্রি করতে যাবে। হুম। সেই হলো এই গল্পের প্রধান চরিত্র, এবং তাকে নিয়েই এই গল্পটি। হ্যাঁ? তো সেই গল্পটি হলো ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্প। তো চলো আমরা এবার আলোচ্য পাঠ্যে ঢুকি। তো আলোচ্য গল্পে বিশ্লেষণে যাওয়ার আগে আমরা গল্পটি যিনি লিখেছেন, হুম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিই, হ্যাঁ? তারপর গল্পে যাব। তো আমাদের আজকের আলোচ্য পাঠ্য যেটি রাধারানী গল্পটি, যেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের এক বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক, যাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। হুম, বাংলা গদ্য ও উপন্যাসের তার প্রচুর অসীম অবদান রয়েছে। তাই জন্য তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়ে থাকে, সাহিত্য সম্রাটও তাকে বলা হয়। হুম। তো এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1838 সালের 26শে জুন উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায়। তার বাবা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মা ছিলেন দুর্গা সুন্দরী দেবী। পেশা হিসাবে তিনি সরকারি কর্মকর্তা ছিলেন। হুম, এবং সরকারি কর্মকর্তা বলতে তিনি প্রধানত যেটা করতেন, তা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। এবং নানান জায়গায় তার কাজ তিনি বদলি করেছেন, এবং প্রচুর জায়গার ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর ছিলেন। হুম। যশোর, মেগুয়া, খুলনা, বারুইপুর, মুর্শিদাবাদ, হাওড়া, জাজপুর, ঝিনাইদহ, এই সমস্ত স্থানে আহ তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে তিনি নিযুক্ত ছিলেন। হুম। এছাড়াও সাহিত্য জগতেও তিনি কতটা খ্যাতনামা সেটাও তোমরা জানো। তো তিনি একাধারে ঔপন্যাসিক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন এবং সাংবাদিকও ছিলেন। হুম। তো যেহেতু আমরা সাহিত্য নিয়ে কথা বলছি, অর্থাৎ উপন্যাস, গল্প, হুম, তো তার সেই সাহিত্যের বিষয় সম্পর্কে আমরা আগে জানবো, অর্থাৎ তার রচনাবলী। তো তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, রাজসিংহ ইত্যাদি আরো রয়েছে। এছাড়া তিনি বেশ প্রবন্ধ গ্রন্থ কয়েকটা রচনা করেছিলেন। সেগুলি হলো কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র, মুচিরামপুরের জীবন চরিত ইত্যাদি। এছাড়াও তিনি সম্পাদিত গ্রন্থাবলীও তিনি লিখেছিলেন। সেগুলি হলো দীনবন্ধু মিত্রের জীবনী,
বাংলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, এগুলো তিনি সম্পাদিত গ্রন্থাবলী হিসেবে তিনি লিখেছিলেন। হুম, তো এই আহ খ্যাতনামা ঔপন্যাসিক বা সাহিত্য সম্রাট যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার মৃত্যু হয় 8 এপ্রিল 1894 সালে। তো এই গেল লেখক পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু জানলাম। এইবারে আমরা আলোচ্য পাঠ্য যেটি সেটা সম্পর্কে আমরা জানব। তো চলো জেনে নেওয়া যাক। তো আজকে আমাদের আলোচ্য পাঠ্য যে রাধারানী গল্পটি, এটি উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। এবং এই গল্পটি এক গরিব বিধবা মায়ের মেয়ে রাধারানীর গল্প। অর্থাৎ এই গল্পের মূল এবং প্রধান চরিত্র হলো রাধারানী। এই রাধারানীকে কেন্দ্র করেই গোটা গল্পটি গড়ে উঠেছে। এবং লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটির মধ্যে দিয়ে রাধারানীর নির্লোভ, সৎ ও নীতিপরায়ণ চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চলো গল্পটা এবার ভালোভাবে বিস্তারিত বিশ্লেষণ করে পড়ে দেখা যাক। তো রচনাংশটি শুরু হচ্ছে এভাবে যে রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। এই রাধারানী যে বললাম যে প্রধান চরিত্র রাধারানী, একে কেন্দ্র করেই গোটা গল্পটি তৈরি হয়েছে বা রচিত হয়েছে। সেই রাধারানী কথা বলা হচ্ছে। তো রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল। মাহেশ যেটা একটা জায়গা, সেখানে রথ দেখতে গিয়েছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ সেই বালিকা বা বাচ্চা মেয়েটির বয়স 11 বছরও পূর্ণ হয়নি এখন। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। তাহাদিগের বলতে কাদের কথা বলা হচ্ছে? না, সেই বালিকা রাধারানীর কথা বলা হচ্ছে। রাধারানী এবং তার পরিবারের কথা বলা হচ্ছে, তাই তাহাদিগের অর্থাৎ তাদের বলে বলা হচ্ছে। তো তাদের অবস্থা আগে ভালো ছিল। বড় মানুষের মেয়ে অর্থাৎ খুব বড় লোকের মেয়ে ছিল। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। তারা যে আগে বড়লোক ছিল অনেক, কিন্তু তার পিতা নাই। অর্থাৎ এই রাধারানী, যার বাবা নেই, তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতি। জ্ঞাতি মানে কি? যে স্বগোত্র, তার নিজের গোত্রের মানুষ, অর্থাৎ একই বংশের এক ব্যক্তি, হ্যাঁ, যে তার বংশের কোনো একজন কারোর সঙ্গে একটা মোকদ্দমা হয়। মোকদ্দমা মানে কি? মামলা, বা যেটাকে আহ বলা হয় যে কেস লড়ছে, যেরকম বলা হয়, তো সেরকম একটা মামলা হচ্ছিল। যাই হোক, সর্বস্ব লইয়া মোকদ্দমা। সর্বস্ব মানে কি? যে সব কিছু, সবটুকু, হ্যাঁ, সব নিয়েই সেই মামলাটি চলছিল। তারপর মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সেই মোকদ্দমায়, সেই মামলায় বিধবা হাইকোর্টে হারিল। বিধবা বলতে এখানে কার কথা বলা হচ্ছে? না, রাধারানীর মায়ের কথা বলা হচ্ছে। কারণ রাধারানীর তো বাবা নেই, তাই তার মা তো বিধবা। তো রাধারানীর মায়ের কথা বলা হচ্ছে যে তিনি সেই মামলায় বা সেই কেসে তিনি হেরে যান, হাইকোর্টে হারলে। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তো সে হারিবা মাত্র, অর্থাৎ রাধারানীর মা যখন হাইকোর্টে হেরে গেলেন, হারা মাত্রই ডিক্রিদার। ডিক্রিদার মানে কি? যে ডিক্রি প্রাপ্ত অভিযোক্তা, বা যার অনুকূলে ডিক্রি দেওয়া হয় বা হয়েছে, অর্থাৎ যার সহায়ে ডিক্রিটা দেওয়া হয়েছে বা যিনি জিতেছেন, তার কথা বলা হচ্ছে। তো সেই ডিক্রিদার গাজী, অর্থাৎ
তার যে বংশের লোক, তার বিরুদ্ধে যে মামলাটি লড়ছিল, তার কথা বলা হচ্ছে, তাকেই ডিক্রিদার বলা হচ্ছে, কারণ তার সহায়েই তো ডিক্রিটা দেওয়া হয়েছে, তার অনুকূলেই তো, তাই না? তিনিই তো আহ অভিযোক্তা। তো সেই জ্ঞাতি ডিক্রিদার বা তার যে রিলেটিভ, যে এদের বিরুদ্ধে মামলা চালাচ্ছিল, সেই ডিক্রিদার, সেই সেই রিলেটিভ যার কথাই বলা হচ্ছে, তো সে কি করলো, হারা মাত্রই ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। অর্থাৎ যেই হেরে গেল, তখন কি করছে, ডিক্রি জারি করে ভদ্রাসন হইতে। ভদ্রাসন মানে কি, যে বাস্তভিটা, যে তার যা বাস্তভিটা ছিল, যা জায়গা জমি ছিল, বাসস্থান অব্দি, যেটাকে বাস্তবিটা বলা হয়, তো সে বাস্তবিটা থেকে তাদেরকে বার করে দিল। হ্যাঁ, অর্থাৎ তাদের সমস্ত কিছু নিয়ে নিল, নিয়ে তাদেরকে বার করে দিল। কারণ মামলাটা ছিল সর্বস্ব লইয়া, অর্থাৎ মামলাটা সবকিছু নিয়েই ছিল, যে তাদের সবকিছু। তো মানুষের বাস্তবিটা, তাদের বাসস্থান, জায়গা জমি, এগুলোই তো সব হয়, তাই না? কারোর যদি বাস্তবিটাটাও নিয়ে নেওয়া হয়, তার আর কি থাকে? মানুষের সব, মানে বেঁচে থাকার জন্য, তার জীবন যাপনের জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন, সেটা হলো তার বাসস্থান। যে মাথার উপর একটা ছাদ থাকবে, একটা ঘর থাকবে। হুম, দিন শেষে খাটাখাটনির পরেও দিন শেষে সেখানে এসে যাতে আশ্রয় নেওয়া যায়, সেরকম একটা বাসস্থান প্রত্যেক মানুষের দরকার। সেটাই তার কাছে সর্বস্ব, সব, তাই না? তো সেই সর্বস্ব নিয়েই মামলা হচ্ছিল তার সেই রিলেটিভটার সাথে, অর্থাৎ রিলেটিভ মানে ওই জ্ঞাতি, তার সঙ্গে। তো যেহেতু রাধারানীর মা হারলো, তাই ডিক্রি জারি করে সেই ডিক্রিদার তার সবকিছু নিয়ে নিল, নিয়ে তাদেরকে বার করে দিল। হুম, তারপর প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি, তার যা সম্পত্তি ছিল, 10 লক্ষ টাকার সম্পত্তি। তো এটা তো অনেক অনেক আগের গল্প, তাই না? তো সেই সময়কার 10 লক্ষ টাকার সম্পত্তি, মানে বুঝতে পারছো ঠিক কতখানি। তো সেই জন্য তাকে বলা হয়েছে যে বড় মানুষের মেয়ে ছিল, যে সেই সময়কার কারো যদি 10 লক্ষ টাকার সম্পত্তি থাকে, সে তো মানে বিশাল ধনী ব্যক্তি, তাই না? তো সেই সব সম্পত্তি কেড়ে নিল তার সেই জ্ঞাতি, নিয়ে তাদেরকে বার করে দিল। ডিক্রিদার সকলেই লইল, অর্থাৎ সেই ডিক্রিদার যে তাদের বিরুদ্ধে মামলা করেছিল, সে সেই সব কিছু নিয়ে নিল, সমস্ত সম্পত্তি সে নিয়ে নিল। তারপর খরচা ও অশিলাত দিয়ে দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। খরচা ও ওয়াসিলাত। খরচা, দেখো, একটা এই যে একটা কেস লড়তে গেলে, একটা মোকদ্দমা চালাতে গেলে, তারও তো খরচ হয়, উকিল ধরতে হয়, তাদেরকে টাকা পে করতে হয়, তাই না? তো সেই জন্য সেই সমস্ত খরচা, নিজেদের খরচা একটা থাকে, তো সেই সমস্ত খরচা। আর ওয়াসিলাত, ওয়াসিলাত কি? ওয়াসিল, যেটাকে পাওনা আদায় বলা হয়, যারা তার কাছে টাকা পেত, হ্যাঁ, তাদেরকে দিয়ে দিল। দিলে তার কাছে যা নগদ ছিল সব শেষ হয়ে গেল। অর্থাৎ এই সব, মানে সম্পত্তি বাস্তবিকটা ছাড়া তার কাছে যত নগদ টাকা ছিল, সেইগুলো, তার অন্যান্য খরচ, আর ওয়াসিলাত অর্থাৎ যেগুলো দেনা ছিল, হুম, যে যারা তার কাছে পেত, সেই পাওনা আদায় করতে তার সমস্ত নগদ টাকাও শেষ হয়ে গেল। তাই বলা হচ্ছে নগদ যাহা ছিল তাহাও গেল, যে যা টাকা ছিল নগদ সেগুলোও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া টিবি কাউন্সিলে একটি আপিল করিল। তারপর রাধারানীর মা অলঙ্কারাদি বিক্রয় করে, অলঙ্কারাদি মানে যে গহনাগাটি থাকে, দেখবে তোমাদের সবার মায়েদেরও থাকে, যে ওটাও একটা সেভিংস, বা ওটাও একটা সম্পত্তি হিসাবে ধরা হয়। যে গহনাগাটি থাকলো, ভবিষ্যতে কোনো অনেক বিপদে পড়লে, খুব কাজে লাগলে সেই গয়নাগুলো, সোনার গহনা, সেগুলো বিক্রি করে সেই টাকাগুলোকে কাজে লাগানো হয়। তো সেই রকম আহ রাধারানীর মা তার যা সমস্ত গহনাগাটি ছিল, সেগুলো বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটা আপিল করলো। প্রিভি কাউন্সিল কি? প্রিভি, যেটাকে
প্রাইভিও বলা হয়ে থাকে। হ্যাঁ, তো সেই প্রাইভি বা প্রিভি কাউন্সিল সেটা কি না, একটা যেটাকে উচ্চতম আদালত বলা হয়। হুম, যে একটা বিশিষ্ট আদালত যেখানে আহ মানে সব থেকে ভালো কাজ হবে। হ্যাঁ, আহ, যেটা এখন ব্রিটেনের উচ্চতম আদালত রয়েছে যেরকম সেই রকম আর কি। তো তো এই যে প্রিভি কাউন্সিল বা প্রাইভি কাউন্সিল, এটা এমন একটা সংস্থা ছিল সেই সময় যে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দেয়। অর্থাৎ এটা রাজতান্ত্রিক আহ, সরকারের প্রেক্ষাপটে ছিল, বা বলা যায় সেই সময় এই প্রিভি কাউন্সিল বা প্রাইভি কাউন্সিল আহ, সেটা সে সময় যতটা সাধারণভাবে ছিল বা এই সংস্থাটা বিদ্যমান ছিল, তার অতীতে এটা আরো সাধারণভাবে ছিল। এবং কোনো ক্ষমতাসীন রাজাদের বিশ্বস্ত আদালতের উপদেষ্টা হিসাবে ছিল সেই সময়, মানে এই সংস্থাটা। তো এই যে প্রিভি কাউন্সিল বা প্রাইভি কাউন্সিল, তো এই প্রিভিটা বা প্রাইভিটা কেন বলা হয় বলতো, বা এটা কোথা থেকে এসেছে? এটা ফরাসি প্রাইভে থেকে এসেছে। প্রাইভে থেকে প্রাইভি বা প্রিভি বলা হয়। অর্থাৎ প্রাইভে বলতে তোমরা কি বুঝছো, যে একটা প্রাইভেট বা ব্যক্তিগত, তো এরকম কোনো ব্যক্তিগত বা গোপনকে বোঝায় এরকম। অর্থাৎ ব্যক্তিগত কোনো কাউন্সিল বা উপদেষ্টা হিসাবে এই সংস্থাটা কাজ করছিল, বা বলা যায় বিশ্ব বিশ্বস্ত আদালত বা উচ্চতম আদালত যেখানে উপদেষ্টা হিসাবে এরা কাজ করত। হুম, তো সেই রকম এক প্রিভি কাউন্সিলে এই রাধারানীর মা সেখানে আপিল করেছিল। আপিল বলতে কি, যে আহ, বলা হয় অ্যাপ্লিকেশন বা মানে আবেদন করা, আদালতে আবেদন করেছে এরকম, যেটাকে আপিল বলা হয়। তো সেই রাধারানীর মা যে কেসটাতে জেতার জন্য বা সেই মামলাতে জেতার জন্য সেরকম প্রাইভি কাউন্সিলেই তিনি আপিল করেছিলেন, যাতে তিনি জিততে পারেন। হ্যাঁ, এরকম। তো সেটাও আবার কি হয় না, তাকে তার গহনাগাটি সমস্ত কিছু বিক্রি করে তারপরে সেই প্রাইভি কাউন্সিলে আপিল করতে হয়েছিল। ঠিক আছে, তারপর কিন্তু আর আহারের সংস্থান রহিল না। আর এই যে যা ছিল, তার নগদ যা ছিল সেটাও তার খরচা বা এই ওয়াসিলাত বা যে পাওনা যেগুলো সেগুলো মেটাতে তার নগদ ছিল সেগুলোও শেষ। আবার যা গহনাগাটি ছিল সেগুলো ওই প্রিভি কাউন্সিলে দিয়ে শেষ। মানে আপিল করতে শেষ। আর আহারের সংস্থান রহিল, যে এবার যে খেয়ে বাঁচবে সেই খাদ্য বা থাকার সেই সেই জিনিসটা রইল না। বিধবা একটি কুটিরে তারপর আশ্রয় লইয়া কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগে। যে তাদের সমস্ত টাকা ফুরিয়েছে, তাদের খাবার জোগান আর হচ্ছে না, কি করেছে সেই বিধবা একটা কুটিরে, কুটির মানে কি একটা ছোটখাটো কোনো রকমে বাঁধা একটা ঘর, সেই কুটিরে আশ্রয় নিয়ে কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগে। কোন প্রকারে শারীরিক পরিশ্রম অর্থাৎ খুব আহ শারীরিক কঠোর পরিশ্রম করে কোন রকমই দিনপাত করতে লাগলো। দিনপাত মানে কি, দিন যাপন করতে লাগলো। তারপর রাধারানীর বিবাহ দিতে পারিল না। একটা বিয়ে দিতে গেলে কি একটা খরচ লাগে, তাই না? সে অনেক যুগ আগের কথা, বা অনেক আহ, অনেক দিন আগেকার উপন্যাস বা গল্প, সেই সময়কার লেখা একটা কাহিনী। কোনো কাহিনীকে কাহিনীর প্রেক্ষাপটেই তিনি লিখেছিলেন। তো সেই যে সেই সময়েও তো একটা বিয়ের খরচ ছিল। তো যেহেতু তার সমস্ত কিছু ফুরিয়েছিল, তাই জন্য রাধারানীর মা রাধারানীকে আর বিয়ে দিতে পারলো না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বেই রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, যে কায়িক পরিশ্রম দিনপাত হইত তাহা বন্ধ হইল। যে তিনি যেমন অনেক কষ্টে শিষ্টে একটু দিন যাপন করছিলেন, সেটাও বন্ধ হলো দুর্ভাগ্যক্রমে রথের আগে। রথের আগে রাধারানীর মা
খুব ঘোরতর পীড়িতা হইল। পীড়িতা মানে কি, যে রোগগ্রস্ত হইল, হ্যাঁ, রোগে ভুগছেন তিনি। যে অনেক পরিশ্রম করে দিন যাপন করতো, সেটা বন্ধ হলো। এবার তিনি রোগে ভুগছেন, তাই সে কাজ আর করতে পারছে না। সুতরাং আর আহার চলে না, সুতরাং তার আর আহার চলে না, যে আর খাওয়া হয় না। মাতার রুগ্না, এজন্য কাজে কাজেই আহ তাহার উপবাস। হ্যাঁ, যে যেহেতু তার মা অসুস্থ, আহ কাজে যেতে পারছে না, তাই জন্য তাদের খাবারও বন্ধ। সেই জন্য সেই তাদের উপবাস, উপবাস অর্থাৎ অনাহারে দিন যাচ্ছে এরকম। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, অর্থাৎ তার সেই যে তার মা কাজে যেতে পারছে না, টাকা পয়সা নেই, খাবার নেই, সেজন্যই খাদ্য জুটছে না, সেজন্যই উপবাসে রয়েছে, অর্থাৎ অনাহারে রয়েছে। হ্যাঁ, রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কি দিবে? হ্যাঁ, যে রথের দিন তার মা একটু অবস্থা একটু খারাপ হলো। হ্যাঁ, যে পথ্যের প্রয়োজন, পথ্য মানে কি, ঔষধ বা ওষুধ। যে মানুষের যখন অনেক শরীর খারাপ হয়, অনেক রোগগ্রস্ত থাকে, তখন কি হয়, আমরা সাধারণত কি করি, ডক্টর দেখাই, ওষুধ খাই, তারপরেই না মানুষ সুস্থ হয়। তো সেখানে তাদের তো খাদ্যই জুটছে না, তারা অনাহারে থাকছে। তো সেখানে তার মায়ের ওষুধ এনে দেবে কে, কি করে ওষুধ কিনে দেবে? হ্যাঁ, তো সেই রথের দিন তার মার মানে শরীর খারাপটা একটু বেড়ে গেছে, তার ওষুধের প্রয়োজন। কিন্তু পথ্য কোথা, যে ওষুধ কোথায়, কি দিবে? ওষুধ তো নেই, কি ওষুধ মানে কি দেবে তার মাকে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী, সেই বালিকা, কোনো উপায় না পেয়ে কি করলো, কাঁদতে কাঁদতে কতগুলো বনফুল তুলে এনে তার মালা গাঁথল। হুম, তো দেখো, সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি রাধারানী কতটা ম্যাচিওর, বা তার মায়ের শরীর খারাপ, তার মাকে ওষুধ এনে দিতে হবে, তাই সেই ছোট্ট মেয়েটি কোনো কাজ খুঁজে সেই কাজের দায়িত্বভার তার নিজের কাঁধে তুলে নিচ্ছে। যে কোনো রকম কিছু একটা করে আমাকে টাকা জোগাড় করতে হবে, করে আমার মায়ের ওষুধ দিতে হবে, দিন চালাতে হবে। এবং সেটা, সেই যে কোনো রকমই যে ইনকাম করতে হবে বা কিছু টাকা জোগাড় করতে হবে, সেটাও কিন্তু সৎ পথেই। দেখো, কোনো খারাপ পথে কিন্তু সে যায়নি। সে বন ফুল তুলে তার মালা গাঁথলো। হুম, এবং সেটা দিয়েই সে কিছু টাকা রোজগার করতে চাইছে, দিয়ে তার মায়ের ওষুধ এনে দিতে চাইছে। তো দেখো, তারপর মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইবে, তাহাতেই মার পথ্য হইবে। হুম, তো রাজারানী ভাবলো যে এই যে বনফুলের মালা গাঁথছে, সেটা সেই রথের হাটে গিয়ে বিক্রি করবে, বা সেই রথের মেলায় গিয়ে বিক্রি করলে যে দু এক পয়সা হবে, সেটা দিয়ে তার মায়ের ওষুধ কিনবে। তো দেখো, যেরকমটা বললাম, যে সেই মেয়েটি একটা সৎ রাস্তা বেছে নিল, যে সৎ পথেই তাকে টাকা রোজগার করতে হবে। তার তার মনে সেরকম কোনো কুপথ, বা যে কোনো প্রকারে আমাকে টাকা জোগাড় করতেই হবে, সে যেমনই কাজ হোক, খারাপ ভালো বাছবিচার নেই, এরকমটা নয়। তার মাথায় আছে যে তাকে টাকা জোগাড় করতে হবে, কিন্তু সৎ পথে। তাই সে কষ্ট করে বন ফুল তুলেই মালা গেঁথে সেটা বিক্রি করার কথা ভাবলো। হুম, তারপর দেখো, কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। তো কেমন দুর্ভাগ্য দেখো, যে সে ভাবলো যে কিছু টাকা হবে তার ওই মালা বিক্রি করে, কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই অনেক বৃষ্টি আরম্ভ হলো। মানে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। এই যে যখন অনেক বৃষ্টি হচ্ছে, তখন কি সব লোক কি সেই ভিজে ভিজে রথ টানবে বা সেখানে থাকবে? তা নয়। যা অনেক লোক ছিল, মানে যারা ছিল, যে সমস্ত লোক, তারা একে একে চলে গেল। হ্যাঁ, বা যেটাকে বলছি লোক সকল ভাঙিয়া গেল, অর্থাৎ যারা ছিল, ধীরে ধীরে লোক সংখ্যা কমে গেল। হুম, মালা কেহ কিনিল না।
সেই বৃষ্টির জন্য কেউই মালা কিনলো না। হুম। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। সে কিন্তু হাল ছাড়ার পাত্রী নয়। দেখো, সে চেষ্টা করেই যাচ্ছে, তার সাধ্য মতো চেষ্টা করছে। সেটাও ভাবছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি না হয় একটু ভিজলাম, বৃষ্টিটা থামলে তো আবার লোক আসবে, তখন না হয় কিনবে, সেরকমটা ভাবলো। কিন্তু বৃষ্টি আর থামলো না। তো বৃষ্টি আর থামলো না, লোক আর জমিল না, লোক আর জমলো না, বৃষ্টিও আর থামলো না। মানে বৃষ্টি যেহেতু থামেনি, তাই লোক আর আসেনি, স্বাভাবিক। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে 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 ফিরিল। যে সন্ধ্যা হয়ে গেছে, মানে তার অপেক্ষা করতে করতে, যে কখন বৃষ্টি থামবে, কখন লোক জমবে, তারপর তার মালা একটু বিক্রি হবে, সেই অপেক্ষায় থাকতে থাকতে সন্ধ্যা হলো, সন্ধ্যার পর রাত হলো। হুম। তো তারপর বড় অন্ধকার হলো, চতুর্দিক অনেক অন্ধকার হয়ে গেল, যেহেতু রাত হয়ে গেছে। আর এখন যেমন চতুর্দিকে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, মানে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে, তখন তো আর এসব ছিল না। তো অনেক অন্ধকার ছিল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। যে তার এটার জন্য নয় যে তার অন্ধকার হয়ে গেল বলে তার বাড়ি ফিরতে কষ্ট হবে, এই জন্য নয়। সে এই জন্য কাঁদছে, তার মালা বিক্রি হলো না। যেহেতু মালা বিক্রি হলো না, তাই কোনো টাকা আসেনি, তার মায়ের ঔষধ কিনতে পারবে না, সেই জন্য সে আর কিছু করার নেই দেখে, যে রাত হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে, আর কোনো লোক আসার সম্ভাবনা নেই, তার মালা বিক্রি হওয়ার নেই, সে অপেক্ষা করে করে এবার সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। তারপর অন্ধকার পথ কর্দমময়। হুম, যে অন্ধকার, এমনি অন্ধকার, আবার রাস্তাটা কাদাময়। এবার এখন যেমন সব জায়গায় পাকা রাস্তা, হুম, তো তখন তো সেই যুগে তো সব পাকা রাস্তা তো ছিল না, মাটির রাস্তা ছিল। তো মাটির রাস্তায় বৃষ্টি হলে কি অনেক কাদা হয়। তো সেই কাদা রাস্তায় আবার পিচ্ছিল, হ্যাঁ, সেই রাস্তা আবার কাদা হয়ে একটু পিচ্ছিল হয়ে গেছে, কিছুই দেখা যায় না। অন্ধকার, কাদা রাস্তা, কাদা আবার পিচ্ছিল রাস্তায় কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বহিতেছিল। যে এমনি অন্ধকার, তার উপরে কাদাময় পিচ্ছিল রাস্তা, চতুর্দিকে অন্ধকার, তার উপরে আবার এই মুষলধারে শ্রাবণের আহ আহ, বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। হম। মাতার অন্য ভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। এদিকে সেসব বাদ দিয়ে তার মায়ের যে অন্নাভাব, বা তার মা যে না খেয়ে রয়েছে, অনাহারে রয়েছে, যে খাদ্যাভাব, খাদ্যের অভাব হচ্ছে, তার মায়ের কথা মনে করে তার চোখ দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছিল। যে শ্রাবণের যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেমন ধারা বইছে বৃষ্টির, তেমনি তার চোখ দিয়েও সেরকম বৃষ্টি বইছে, যেন, হ্যাঁ, সেই রকম ধারায় যেন বৃষ্টি বইছে তার মায়ের কষ্টে। যে তার মাও অন্যভাবে রয়েছেন, তার মা না খেয়ে রয়েছেন, সেসব মনে করে তার চোখ দিয়েও শ্রাবণের ধারার মতো যেন চোখে জল বইছে। হ্যাঁ। তারপর রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল। অন্ধকারে সেই কাদাময় পিচ্ছিল রাস্তায় হাঁটলে তো মানুষ তো পড়ে যাবে, স্বাভাবিক না? একটা লাইট বা আলো থাকলে দেখে দেখে যাওয়া যায়, ভালো করে যাওয়া যায়। সেই অন্ধকার রাস্তায় কাদা পিচ্ছিল হাতড়ে হাতড়ে যাওয়া এক প্রকার, তো স্বাভাবিক পা দিচ্ছে পিছলে পড়ে যাচ্ছে। এদিকে ফের কাঁদছিল, আবার হাঁটছিল, তাই বলছে যে কাঁদতে কাঁদতে কখনো আছড়ে পড়ে যাচ্ছিল, আবার কাঁদতে কাঁদতে আবার উঠে দাঁড়াচ্ছে, আবার হাঁটছে, আবার আছাড় খাচ্ছে, আবার উঠে দাঁড়িয়ে আবার যাওয়ার চেষ্টা করছে, এরকম। কিন্তু তার মনে সেই তার মায়ের কথাই মনে হচ্ছে, তাতে সে আহ কাঁদছে, অনেক কাঁদছে। তারপর তথাপি রাধারানী, আচ্ছা, দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। এমনি সে কাঁদছিল। আবার দুই গণ্ডবিলম্বী, গণ্ডবিলম্বী মানে কি? গাল, যে দুই গাল
ঘনকৃষ্ণ অলকা বলি বহিয়া। অলকা বলি কি, যে কপালের ওপরের বা পাশের চুল, যে কপালের উপরে যে সমস্ত চুল পড়ে থাকে বা এই পাশে এরকম যে চুলগুলো থাকে, সেই চুলগুলোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো ঘন কৃষ্ণ, যে ঘন কালো সেই চুলগুলি পেয়ে কবরী বহিয়া। হ্যাঁ, যে কবরী মানে কি, যে চুলের যেটা করা আছে, বা বেনি হোক বা খোপা, বা যে চুল বা কেশবিন্যাস যা বলে, সে যা করে রেখেছিল আর কি, সেই চুল বেয়ে বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তো অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার ফলে তো এটা হওয়া স্বাভাবিক, যে সে তো পুরো ভিজছে, তার কাছে না আছে কোনো ছাতা, না কিছু বৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু জিনিস, কিছুই নেই। তো তাই জন্য যা বৃষ্টি হচ্ছে, তার গাল বেয়ে, তার কপালের, তারপর গালের পাশের যে ঘন কালো চুল ছিল সেগুলো বেয়ে, তার চুল বেয়ে সেই জল বেয়ে পড়ে একেবারে ভেসে যাচ্ছিল যেন। হ্যাঁ, তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। হম, ওই যে তার মালা বিক্রি হয়নি। হম, সে বাড়ি ফিরছিল, এমনকি সেই একটা ভয়ঙ্কর রাস্তা, বলাই যায় ভয়ঙ্কর, কারণ এমনি অন্ধকার, তার উপর বৃষ্টিতে কাদাময় পিচ্ছিল রাস্তা, সে বারবার আছাড় খেয়ে পড়ছিল, আবার উঠছিল, তবুও রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা, অর্থাৎ সে যা মালা গেঁথেছিল সেটা এক পয়সার মতো, তো সেই এক পয়সার বনফুলের মালা কিন্তু বুকে করে আঁকলে রেখেছিল, সেটাকে ফেলেনি। হ্যাঁ, এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। অকস্মাৎ, অর্থাৎ এরকম সময়, এমন সময় অন্ধকারে হঠাৎ কে যেন একজন এসে রাধারানীর ঠিক একদম ঘাড়ের উপর যেন পড়লো। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষুনি উচ্চস্বরে কাঁদিল। অর্থাৎ এতক্ষণ সে শুধু কেঁদে যাচ্ছিল, কিন্তু আহ, নিঃশব্দে কাঁদছিল, শুধু তার মানে চোখ দিয়ে জল পড়ছিল, নিঃশব্দে কাঁদছিল। এইবারে এতক্ষণ পর এই যে কেউ একজন এসে হঠাৎ করে তার ঘাড়ের ওপর এসে পড়লো, সে ভয়ে এবার উচ্চস্বরে কাঁদিল, অর্থাৎ জোরে কেঁদে ফেললো। হ্যাঁ, যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো। যে ঘাড়ের উপর এসে পড়েছিল সে এবার তাকে বলছে, মানে রাধারানীকে বলছে যে, কে গা তুমি কাঁদো, যে কে গো তুমি যে কাঁদছো। হ্যাঁ, এরকমটা। তারপর পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। যে যে তার ঘাড়ের উপর এসে পড়লো, তাহলে বোঝা গেল সে একজন পুরুষ মানুষ। হুম, এবং ভয়ে তো উচ্চস্বরে বা ডাক ছেড়ে জোরে কেঁদে ফেললো রাধারানী। তো পুরুষ মানুষের গলা, কিন্তু তার গলার আওয়াজ শুনে রাধারানীর কান্না বন্ধ হলো এবার। হুম, রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। তো সেই যে লোকটি, অচেনা লোক, সে তার চেনা নয়, হ্যাঁ, লোকটি অচেনা, কিন্তু বড় দয়ালু লোকের কথা। তার কণ্ঠস্বরে, সেই অচেনা লোকটির গলার স্বরে যেন দয়ালু ভাবটা রাধারানী বুঝতে পেরেছিল। যে মনেই হচ্ছিল তার যে কোনো এক খুব দয়ালু লোকের কথা হবে এটা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে, ক্ষুদ্র বুদ্ধি কেন বলা হচ্ছে, কারণ সে, তার তো বয়স বেশি হয়নি, 11 পূর্ণ হয়নি, এরকমটা তো বাচ্চা মানুষ। তো তার সেই ছোট মানুষ, ছোট বয়সের, সেই ছোট মাথার, সেই ছোট ক্ষুদ্র বুদ্ধিতে এটুকু সে বুঝতে পেরেছিল যে যে মানুষটি তার ঘাড়ের ওপর এসে পড়েছে, যে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কে, কাঁদছো কেন, তো সেই মানুষটি দয়ালু হবে। হ্যাঁ, এটা সে বুঝতে পেরেছিল। তারপর রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী সেই অচেনা লোককে ভরসা করে কথা বলতে লাগলো। বলছে সে, কান্না বন্ধ করে এবার সে অচেনা লোকটিকে বলছে, আমি দুঃখী লোকের মেয়ে,
আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, অর্থাৎ আমার কেউ নেই, শুধুমাত্র মা আছে। হ্যাঁ। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? সে পুরুষ বলছে যে তুমি কোথায় গিয়েছিলে? বা আমি হ্রদ দেখিতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। এবার রাধারানী তার উত্তরে বলিল যে, মা আমি হ্রদ দেখতে গিয়েছিলাম, হুম, বাড়ি যাইব, অর্থাৎ এখন আমি বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে রাস্তা ঠিক মতো দেখতে পাচ্ছি না, বাড়ি যেতে পারছি না, হ্যাঁ, রাস্তা চিনতে পারছি না, এরকম একটা অর্থে বলল। পুরুষ বলিল, সেই অচেনা পুরুষটি বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুর। তাহলে রাধারানীর বাড়ি কোথায়? শ্রীরামপুরে। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। সেই ব্যক্তি, সেই অচেনা মানুষটি এবার বলছে যে, আমার সঙ্গে আসো, আমিও শ্রীরামপুরেই যাব। হুম, চলো, কোন পাড়ায় তোমার বাড়ি? তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। এবার রাধারানীকে সেই অচেনা মানুষটি বলছে যে, চলো, কোন পাড়ায় তোমার বাড়ি, সেটা আমাকে বলে দিও, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসছি বা তোমার বাড়িতে দিয়ে আসছি। বড় পিচ্ছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। যে বড় পিচ্ছল সেই রাস্তাটা, সেই একটু আগেই তোমরা দেখলে যে পিচ্ছিল রাস্তা, তারপর অন্ধকার, তারপর কাদাময় রাস্তা। তো তাই সেই লোকটি, অচেনা লোকটি বলছে, বড় পিছল বা বড় পিচ্ছিল রাস্তা, তুমি আমার হাত ধরো, না হলে পড়ে যাবে। হুম। এই রূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। এইভাবে তারপর রাধারানীকে সেই অচেনা লোকটি তার বাড়িতে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই। অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না, কেবলমাত্র তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে, তাই সে অন্ধকারে রাধারানীর বয়স অনুমান করতে পারেনি, যে কত বয়সী, কত বছর বয়সী মেয়ে হবে, সে অনুমান করতে পারেনি। কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। কিন্তু রাধারানীর কথার স্বরে বা তার গলার ভয়েস বা তার গলার আওয়াজে বুঝেছিল সেই অচেনা লোকটি যে রাধারানী খুবই বালিকা বা খুবই বাচ্চা মেয়ে হবে। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তো গলার আওয়াজে তখন সে অচেনা লোকটি আন্দাজ করেছিল যে এ খুব বাচ্চা মানুষ বা খুব বাচ্চা মেয়ে হবে। তো এখন রাধারানী তার হাত ধরায়, সেই হাতের স্পর্শে জানতে পারলো যে রাধারানী সত্যিই বড় বালিকা, যে খুবই বাচ্চা মেয়ে। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? হুম, তো যেহেতু তার মনে হচ্ছে যে খুবই বাচ্চা মেয়ে, এবং দেখবে দুটো মানুষ, অচেনা মানুষ, আহ, যখন একসাথে যাওয়া হয়, তখন কি কেবলই চুপচাপ যাওয়া হয়? তা নয়, যে কিছু কথোপকথন হয়, তাই তো? যে তোমার কোথায় বাড়ি, তোমার নাম কি, তোমার বয়স কত, কোন স্কুলে পড়ো, তাই তো? তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়ে থাকবে। তো সেই রকম রাধারানীর সঙ্গে যে অচেনা মানুষটি, যে দয়ালু মানুষটি রাধারানীকে সাহায্য করছে এই বৃষ্টির রাতে, সেই মানুষটি যে রাধারানীর সঙ্গে যাচ্ছে, যেতে যেতে আহ তার মাথায় এগুলো আসবে স্বাভাবিক, যে তাই জন্য সেই রকম যে তার গলার স্বর শুনে তার মনে হয়েছিল যে মেয়েটি খুব বাচ্চা মানুষ। তারপর হাত ধরেও তার মনে হলো যে সত্যি খুব বাচ্চা মেয়ে। তাই তখন সে রাধারানীকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স কত। হুম, তো আজকে এটুকুই। তো আমাদের আলোচ্য পাঠ্য যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের অন্তর্গত রাধারানী রচনাংশটি যেটা আমরা পড়ছিলাম, সেটির ক্লাস আজকে আপাতত এটুকুই। আবার এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে পরের ক্লাসে আবার হাজির হচ্ছি। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।